স্থানটা কি? আওয়ামী লীগকে এত প্রেশার ক্রিয়েট করে তাদেরকে জেল, জুলুম এমন কিছু নেই। এত নির্যাতনের পরেও ভাঙা যাচ্ছে না। অনেকে ধারণা করেছিলেন আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে এই বাংলাদেশ থেকে। তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যাবে না। তাদের দমন, পীড়ন সবকিছুই তাদের উপরে যেগুলো চলছে সেগুলো বৈধ হয়ে যাবে। কিন্তু মাঠের পরিস্থিতি ভিন্ন। আমরা সর্বশেষ দেখলাম চট্টগ্রামে আওয়ামী লীগের সেই প্রখ্যাত প্রবীণ নেতা আম আ মোশাররফ তাঁর আ মৃত্যু এবং জানাজায় ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পাই আওয়ামী লীগের নেতাকর্মীদের। আমরা যদি সেটা একটু দেখিও তাহলে একটু স্পষ্ট হব যে পরিস্থিতিটা আসলে কেমন। দেখতে পাচ্ছেন ব্যাপক মানুষের অংশগ্রহণ এবং জয় বাংলা স্লোগানে মুখরিত। ব্যাপক মানুষের উপস্থিতি আমরা দেখতে পাই। ধরে রাখবার জন্য তারা আমরা যদি এই জায়গাটা দেখি, প্রিয় সাইফুল আমিন ভাই, আপনাকে স্বাগত জানাই এবং ধন্যবাদ, কৃতজ্ঞতা জানবেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই দৃশ্যের মাধ্যমে কি প্রমাণ পেলাম? আওয়ামী লীগ কি তাহলে দিনে দিনে শক্তিশালী হচ্ছে? আওয়ামী লীগের ছাত্রলীগের বিশেষ করে নেতাকর্মীরা প্রত্যাবর্তন 2.0 বলার চেষ্টা করছেন। ১৯ তারিখ শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস। তো সব মিলিয়ে আপনি কি দেখছেন? আহ, অনেক ধন্যবাদ। সব মিলে যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো যে দেখেন, 1975-এ যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, সপরিবারে হত্যা করা হয়, তার পরবর্তী আওয়ামী লীগকে ভাঙার মানে আওয়ামী লীগের শীর্ষ 4 নেতাকেও হত্যা করা হয় জেলখানায়। সেই সময় আওয়ামী লীগের যে অবস্থাটা ছিল, একেবারে ছেঁড়া বেড়া অবস্থা করে ফেলছিল তারা। তো সেই সময় আওয়ামী লীগ কিছুটা কিছু লোক, আওয়ামী লীগের কিছু লোক ডেমোক্রেটিক লিগে গেছিল। খন্দকার মোশতাক তখন বাকশালকে নিষিদ্ধ করে, রাজনীতি নিষিদ্ধ করে, আওয়ামী লীগ নিষিদ্ধ করে, পুরোটাই রাজনীতি নিষিদ্ধ করে দেয় ওদের। কিছু তাদের আওয়ামী লীগের কিছু তাহিরুদ্দিন ঠাকুর সহ বেশ কোবায়দুর রহমান এরা ডিএলটিএলে গিয়েছিল। তো ডেমোক্রেটিক লিগে মোশতাকের নেতৃত্বে তারা গেছে, কিন্তু তারা সুবিধা করতে পারেন। ডেমোক্রেটিক লিগ তো ধরেন 3 মাস পরে থেকে এটা আবার মানে নিখোঁজই হয়ে গেল। মানে খন্দকার মোশতাক ক্ষমতাচ্যুত হলো নিখোঁজ। তারপরেও কিন্তু আওয়ামী লীগকে ভাঙার আওয়ামী লীগের মধ্যে নেতৃত্বের মধ্যে দ্বিমত, বিভিন্ন বিভিন্ন মতের সৃষ্টি হয় এবং সেখানে বিভিন্ন গ্রুপিং তৈরি হয়। এবং সেখানে আপনি যদি দেখে মানে তখনকার সময়টা যদি আপনি রিকালেক্ট করার চেষ্টা করি, আমি এক্স্যাক্টলি আই ওয়াজ নট প্রিপেয়ার টু টক অ্যাবাউট দোজ ইভেন্টস, বাট তারপর আমার যতটুকু মনে পড়ে সেটা হলো যে সেই সময় আওয়ামী লীগ মানে বলতে পারেন যে দ্বিধাগ্রস্ত একটা আওয়ামী লীগ, একটা অলমোস্ট মানে কি বলে কিং কর্তব্য বিমূঢ় বলে না, যে হুম, হতবিহবল একটা আওয়ামী লীগ, ছেঁড়া বেড়া আওয়ামী লীগ, মানে তখনকার অবস্থাটা এরকম ছিল। কিন্তু ধীরে ধীরে তখন আওয়ামী লীগ আবার ভাঙনের মুখেও পড়ে। আওয়ামী লীগ মিজান হয়, আওয়ামী লীগ মালেক হয়, তো এরকম ভাঙনের মুখেও পড়ে। কিন্তু এইবার এরপরেও আওয়ামী লীগ ধরেন অনেক প্রবলেমের মধ্যে অনেক সময় পড়েছে, কিন্তু এরকম সেই 75-এর পরে যদি আওয়ামী লীগ প্রকৃতার্থ যদি আহ, বড় ধরনের ঝামেলায় বা বড় ধরনের ডিজাস্টারের মুখোমুখি হয়, সেটা কিন্তু এবার 5ই আগস্ট 2025-এ হয়েছিল। এবং সে সময় থেকে শুরু করে এখন পর্যন্ত আওয়ামী লীগের অধিকাংশ শীর্ষ নেতাকে যারা ধরেন এলাকা মানে বাংলাদেশ ছেড়ে যেতে পারেনি, তাদের বেশিরভাগই অ্যারেস্ট হয়েছেন। বেশিরভাগ আওয়ামী লীগের এমপি, মন্ত্রী সবাই অ্যারেস্ট। শীর্ষ নেতা যারা ইভেন প্রেসিডিয়ামেও ছিলেন না, তারা উপদেষ্টা ছিলেন, আমির হোসেন আমু সহ এদেরকে নিয়ে আটক করা হচ্ছে। এবং বেশিরভাগ যদি এখন বলেন কারাগারে যদি সম্পর্কে যদি আপনি খোঁজ নেন, কারাগারে এখন আওয়ামী লীগদেরকেই পাবেন। আর পাবেন হলো ওই যে খুনি, ধর্ষক, এরকম কিছু পাবেন। আর কোনো রাজনৈতিক ইয়ে পাবেন না।
তো আওয়ামী লীগকে এইভাবে আটক করা হয়েছে, আটকে রাখা হয়েছে। আওয়ামী লীগের একটা অংশ, নেতৃত্বের একটা অংশ জীবন বাঁচানোর জন্য দেশ ছেড়ে চলে গেছেন। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী যারা ছিলেন, এদের অনেকেই আসলে ধরেন প্রাণের ভয়ে আসলে দেশ তারপর শুধু হিন্দু ধর্মাবলম্বী না, আরো অনেক শীর্ষ নেতাও, কিন্তু শীর্ষ নেতা বলতে আমি বলি না যে এমপি মন্ত্রী, এরা দেশ ত্যাগ করেছেন। কেউ ইন্ডিয়াতে আছেন, কেউ ধরেন ইয়েতে আমেরিকাতে আছেন, কেউ ইউরোপে আছেন, বিশেষ করে ইংল্যান্ডে, ফ্রান্সে, বেলজিয়ামে, এরকম জায়গাগুলোতে তারা অবস্থান করেছেন। বেশিরভাগই হলো প্রাণ ভয়ে এরা পালিয়েছিলেন। তো আমি পালিয়ে শব্দটা বলতে গেলে এই জন্য বলি যে প্রকৃত অনেক সময় অনেক আওয়ামী লীগের নেতাকর্মী বলেন যে আপনার পালিয়ে বলেন কেন, আসলে তো আমরা প্রাণ ভয়ে গেছি। কিন্তু প্রাণ ভয়ে তো মানুষ পালায়। এই পালিয়ে শব্দটাকে ভয় না পেয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এই কথাটা কিন্তু সত্যটাকে স্বীকার করে নিয়ে আওয়ামী লীগের জন্য লাভ হয়। যাই হোক, আওয়ামী লীগের লাভ লোকসান আওয়ামী লীগ বুঝবে, কিন্তু এত বড় ডিজাস্টারের পরেও কিন্তু আওয়ামী লীগকে ছুতে পারে নাই। খেয়াল করে দেখেন, এনসিপি বারবার চেষ্টা করেছে, এবিন সর্বশেষ এনসিপি একটা প্রেস কনফারেন্স করে বলেছিল যে কিনা যে আওয়ামী লীগের যারা দোষ করে নাই, ছাত্রলীগের যারা দোষ করে নাই তাদেরকে স্বাগত, মানে এনসিপিতে স্বাগত জানানো হয়েছে। তাও এনসিপিতে কোনো আওয়ামী লীগের ইয়ে যায় নাই। নির্বাচনের সময় অনেকে মনে করেছিল যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বিএনপিতে জয়েন করবে, বিএনপিতে জয়েন করে তারা যান বাঁচাবে। কিন্তু দেখেন আওয়ামী লীগের কোনো নেতাকর্মী একটা উদাহরণও দিতে পারবে না যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বিএনপিতে জয়েন করেছে। এনসিপিতে না, বিএনপিতে না, জামাতে আপনি জয়েন করলো, সেই জামাতে জয়েন করেছে কিন্তু বিএনপির অপভ্রংশ লোকজন কিন্তু জামাতে জয়েন করেছে। যেমন ধরুন অলি আহমেদ জয়েন করেছেন, আখতারুজ্জামান হোসেন, এরা বিএনপির থেকে বহিষ্কৃত বা বিএনপি থেকে বেরিয়ে যাওয়া লোকজন। কিন্তু কোনো আওয়ামী লীগের নেতাকে কিন্তু জামাতের কোনো দলে আপনি জয়েন করতে দেখেন নাই। বিএনপিতে না, জামাতে না, এনসিপিতে না। সো এরকম একটা বলতে পারেন যে স্ট্রং মানসিকতার একটা দল নিষিদ্ধ আছে। এটা ভাবতে তো অস্বাভাবিক লাগে না যে একটি নেতাকর্মীর ক্ষুদ্র লোয়ার লেভেলের একেবারে ছোট্ট নেতাকেও কিন্তু তারা পটায়া তাদের দলে নিতে পারে নাই, কলাটা মূলাটা দিয়েও তাদেরকে নিতে পারে নাই, টাকা পয়সার লোভ দেখায় নিতে পারে নাই, কোনো কিছু না। এই প্রথম আওয়ামী লীগ একেবারে কি বলা যায়, মানে এই ইস্পাত কঠিন একটা শব্দ বলে না, আমি এত শব্দগুলি অত মানে কঠিন দৃঢ় অবস্থানে কিন্তু আওয়ামী লীগ আছে। যতই তাদের নেতারা পালিয়ে থাকুক, যতই তাদের নেতা জেলে থাকুক, ইভেন তাদের শীর্ষ নেতা শেখ হাসিনা ইয়েতে কিনা দিল্লিতে আছেন, উনি দিল্লিতে অবস্থান করছেন, দিল্লি সরকারের তত্ত্বাবধানে উনি আছেন। তো দেখেন এত কিছুর পরেও কিন্তু সারা দেশের কোনো একটা উপজেলা বা কোনো একটা ইউনিয়ন, কোনো একটা গ্রামেও আপনি কোনো আওয়ামী লীগের নেতাকর্মী কিন্তু ইট ইজ এ ডিফারেন্ট সিচুয়েশন। 75-এ কিন্তু আওয়ামী লীগকে একদম নড়বড়কে দেওয়া হয়েছিল। এরপরও আওয়ামী লীগ অনেকবার ভেঙেছে, অনেকবার আওয়ামী লীগ দুই হয়েছে, আওয়ামী লীগ নিজে নিজে ভেঙে বাকশাল হয়েছে, হয় নাই? আওয়ামী লীগ বাকশাল হয়েছে, আওয়ামী লীগ থেকে। সো এরকম ঘটনাগুলি ঘটেছে। কিন্তু ধরেন আওয়ামী লীগ ওই সময়টা অনেক বেকায়দা, এই জন্য অনেক বেকায়দাও পড়েছিল মন মানসিকতার দিক থেকে, তাদের লোকেরা বিভিন্ন দলে চলে যায়, তো তারা সমস্যা। কিন্তু এইবারই এটা একটা দৃষ্টান্ত আমার ধারণা, শেখ হাসিনা মানে খুশি হতে পারেন, এবং আমি মনে করি টোটাল আওয়ামী লীগের যে আছে, যে আওয়ামী লীগের কাঠামো ভেঙে গেছে, আওয়ামী লীগের দলীয় স্ট্রাকচার নাই, নেতৃত্বের কিছু নাই, কোনো সবকিছু শেষ হয়ে গেছে। এত কিছু বলার পর কিন্তু আওয়ামী লীগের তৃণমূল আওয়ামী লীগকে একেবারে ইউনিফাই করে রেখেছে। এটা আওয়ামী লীগের লিডারশিপ আওয়ামী লীগকে ইউনিফাই করার পরিবর্তে কিন্তু উপরে শেখ হাসিনা আর নিচেই তৃণমূল কিন্তু আওয়ামী লীগকে ইউনিফাই করেছে। এবং এই তৃণমূলের ভয়ে যদি কোনো নেতার কোনো খায়েশও হয়ে থাকে অন্য কোনো দল, যদি আমার বিশ্বাস হয় না যে কোনো নেতা খায়েশ হয়েছে অন্য দলে যাওয়ার জন্য, এটা তারপর যদি কারো খায়েশ হয়ে থাকে, এই তৃণমূলের ভয় কিন্তু যায় না। আপনি আরো অনেকগুলো যদি উদাহরণ দেখেন আওয়ামী লীগের ঐক্যটা কিভাবে দেখেন, আপনি দেখেন সাবির হোসেন চৌধুরীকে সেই প্রথমেই যখন ওনাকে অ্যারেস্ট করা হয়, তারপর ছেড়ে দেওয়া হয় এবং বলা হচ্ছিল যে সাবির হোসেন চৌধুরীকে দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগের ব্যাপার হবে। আপনি দেখেন যে স্পিকারকে ছেড়ে দেওয়া হইলো এবং বলা হইলো যে স্পিকার এবং সাবির হোসেন চৌধুরীকে রিফাইন্ড আওয়ামী লীগ হবে। এই কোনো কিছুই কিন্তু আওয়ামী লীগ, এবং আমি যতটুকু এদের কাছ থেকে ইনফরমেশন পাই, এদের কাছে অনেক প্রস্তাব আছে, অনেক লোভনীয় প্রস্তাব আছে, কিন্তু কেউ শেখ হাসিনাকে বাদ দিয়ে বা শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ এটা চিন্তাও করে না, সাবির হোসেন চৌধুরীও না, এবং স্পিকার শিরিন শারমিন চৌধুরী না, এবং অন্যান্য যাদেরকে অফার দেওয়া হয়েছিল তাদের কেউই না। উল্টো আপনি বিভিন্ন মত, আপনি কয়দিন আগে দেখবেন আওয়ামী লীগের একজন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা বা সম্পাদক বা এরকম কোনো একটা দায়িত্বে আছেন, তিনি প্রকাশ্যে বলেছেন যে তারা কিন্তু
বিদেশি ইয়াদের কাছে, মিশনগুলোর সাথে তাদের যোগাযোগ আছে, এবং সেই সময় থেকে তাদেরকে বিভিন্ন লোভ দেখানো হয়েছে। উনি কিন্তু প্রকাশ্যে বলেছেন যে ওনাদের বহু লোভ দেখানো হয়েছে, রিফাইন্ড আওয়ামী লীগ, অমুক আওয়ামী লীগ, তমুক আওয়ামী লীগ, শেখ হাসিনাকে বাদ দেওয়া আওয়ামী লীগ, এগুলো করার জন্য। কিন্তু তারা বলছেন যে প্রকাশ্যে ওরা আমাদের সাথে মিটিং করে না, কিন্তু অপ্রকাশ্য মিটিংগুলোতে আমাদেরকে সব প্রস্তাব দেয়, কিন্তু আমরা কিন্তু রাজি হইনি। সো এই আফটার লিবারেশন আওয়ামী লীগ অনেক ঝড় ঝঞ্ঝায় গেছে, এটাও অনেক বড় ঝড়, কিন্তু এই ঝড়ে আওয়ামী লীগ কিন্তু ইউনিফাইড। অন্য ঝড়ে আওয়ামী লীগ ইউনিফাইড ছিল না, আওয়ামী লীগ ভঙ্গুর অবস্থায় ছিল। এটা কিন্তু ভঙ্গুর না, এটা বিকজ তৃণমূল। আমরা 1975-এ দেখেছি বঙ্গবন্ধুকে হত্যার পরে তাকে অজনপ্রিয় করার জন্য, মানে প্রথম হচ্ছে বঙ্গবন্ধু এতই শক্তিশালী যে তাকে দমানোর জন্য পুরো পরিবারের সদস্যদের হত্যা করতে হয়েছে ঘাতকদের। এমনকি সেখানে বাদ যায়নি শিশু, এমনকি মায়ের পেটে থাকা ভূমিষ্ঠ না হওয়া শিশুও বাদ যায়নি। নারী এবং অন্যান্য অরাজনৈতিক ব্যক্তিদেরও এই কাওয়ার্ড মিলিটারি সদস্যরা হত্যা করেছিল। এবং পরবর্তীতে বঙ্গবন্ধু কত খারাপ ছিলেন এই ন্যারেটিভ তৈরি করেছে। আমাদের চোখের সামনে 2024-এর জুলাই আগস্টে দেখলাম যে শেখ হাসিনাকে বাদ দেওয়ার জন্য, মানে শেখ হাসিনা খারাপ, স্বৈরাচারী, অনেক কথা বলেছেন। এখন তো দুধ কা দুধ পানি কা পানি, সেই শান্তির দূত ইউনুচ্চা যে কী ছিল তাও আমরা বুঝে গেছি। আমি নিজেও বুঝেছি, আমি নিজে জানতাম না যে এত খারাপ। মানে ভেবেছিলাম হয়তো টুকটাক দোষ ত্রুটি আছে, শেখ হাসিনা তার প্রতি একটু জেলাস কোনো একটা কারণে, শেখ হাসিনা হয়তো নোবেল পান না এই জন্য জেলাস, অনেক কিছু আমি মনে করেছি। কিন্তু এই লোক যে এত খারাপ, সাইফুল ভাই, আমার জীবনে অন্যতম আশ্চর্যকর বিষয়টা হচ্ছে এই ইউনুচ্চা এমন এমন। তো শেখ হাসিনার এমন কি শক্তি, মানে দৃঢ়তা, যে তাকে অজনপ্রিয় করা গেল না? আমাদের চোখের সামনের ঘটনা এটি। আমি তো ভেবেছিলাম শেখ হাসিনার রাজনীতি শেষ, কিন্তু 2 বছর যেতে না যেতেই তিনি শুধু প্রাসঙ্গিকই না, প্রান্তিক মানুষজন তো তাঁর ব্যাপারে, বা মধ্য আয়ের যারা মানুষ, তারা হারে হারে টের পাচ্ছেন যে শেখ হাসিনার সরকার কেমন ছিল। হ্যাঁ, চোরবাটপাট ছিল তার ক্যাবিনেটে, কিন্তু তাও কেমন ছিল সেটা তো আমরা টের পাই। ক্রাইসিস ম্যানেজমেন্ট থেকে শুরু করে, মানে রহস্যটা কি? শেখ হাসিনাকে টাচ করতে না পারাটাই কিন্তু, বা শেখ হাসিনা সম্পর্কে যে ন্যারেটিভটা তৈরি করে, যেটা বঙ্গবন্ধু সম্পর্কে কিন্তু একটা যেহেতু জাসদ এবং এরা মিলে একটা ন্যারেটিভ তৈরি করতে পেরেছিল যে বঙ্গবন্ধু খারাপ, বঙ্গবন্ধু আহ, দুর্ভিক্ষর জন্য বঙ্গবন্ধু দায়ী, বঙ্গবন্ধুর ভাগনা অমুক দায়ী, বঙ্গবন্ধুর ছেলে ব্যাংক ডাকাতি করেছে, বঙ্গবন্ধু ছেলেকে সোনার তাজ, বউকে সোনার তাজ উপহার দিয়েছেন, এইসব একটা ন্যারেটিভ তৈরি করতে সক্ষম হয়েছিল তারা। সেই সময়ের মানুষের পক্ষে সক্ষম হয়েছিল। কারণটা কি জানেন? কারণটা হলো কতগুলো জিনিস ব্যবহার করা হয়েছিল তখন, মানুষ যেই জায়গাগুলোতে প্রভাবিত হতো। যেমন ধরেন সম্পদ 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 দিয়ে এমন একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে বঙ্গবন্ধু পরিবার একটা মানে কিং এর পরিবারের মতো, মানে সোনার তাজ পরে তার ইয়েকে বিয়ে করাইছেন, এবং তার ছেলে ব্যাংক ডাকাত। প্লাস এই যে জিনিস, ওনার বাড়ি আত্মীয় স্বজনদের বা নিজেদেরকে যেখান থেকে যা স্বর্ণ পেয়েছে সেই স্বর্ণের ভিডিও করে বাংলাদেশের প্রত্যেক সিনেমা হলে প্রচার করা হতো। মানে আপনি বলেন যে একটা সিনেমা হলে প্রতিদিন কয়টা শো, 5টা শো, 5টা শোতে যদি 500 মানুষ যায়, সে 500 মানুষ কিন্তু বেরোয় আসতেছে বঙ্গবন্ধু সম্পর্কে একটা খারাপ ধারণা নিয়ে। কি দেখাচ্ছে ওখানে? বঙ্গবন্ধু পরিবারের কাছ থেকে পাওয়া সোনার যে একটা লট, এমন এটা একটা ভিডিও করে তারা এইটা প্রচার করতো। এবং সেই সময় মানুষ আরো বেশি সরল ছিল, আজ থেকে 50 বছর আগে আরো বেশি সরল ছিল, আরো বেশি সহজ সরল ছিল। তারা কিন্তু ওইটাই তাদের বিনোদনের, যেখানে সিনেমা দেখতে যায় সেখানে যখন এগুলো দেখাইতো, সেগুলো মানুষ কনভিন্সড হতো। এবং সেটা একটা বড় নেগেটিভ বঙ্গবন্ধু সম্পর্কে, একটা দীর্ঘ সময় বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ সম্পর্কে, যে আওয়ামী লীগ একমাত্র চোর সংগঠন, এবং এরা সুদ চুরি করছে, এরা খাইছে, রিলিফ চুরি করছে, অমুক করছে, তমুক করছে। বঙ্গবন্ধুর বিভিন্ন সময় বিভিন্ন সতর্কতামূলক বক্তব্যগুলোকে উল্টো ন্যারেটিভ হিসেবে ব্যবহার করেছে। এইবারই প্রথম এই ন্যারেটিভটা তৈরি করতে পারে নাই। এইবারই প্রথম এই ন্যারেটিভটা ব্যর্থ হতে যাচ্ছে। আমি আপনাকে বলি কোন ন্যারেটিভটা। একটা হলো শেখ হাসিনাকে দুর্নীতিবাজ প্রমাণ করা। এইটার জন্য ওরা শেখ হাসিনা এবং তার পরিবার কয়টা জায়গায় ধাক্কা খেয়েছে, শেখ হাসিনা এবং তার পরিবারের অ্যাকাউন্টে কয় টাকা পেয়েছে, এখন আর কিন্তু কথা বলে না। শেখ হাসিনা এবং পরিবারের কাছে কত হাজার কোটি টাকা পাওয়া গেছে এটা কিন্তু বলে না। এখন কিন্তু ওই জায়গা থেকে সরে গেছে, এখন আর এই কথাগুলোই বলতে চায় না। টিউলিপ নিয়ে এখন কথা বলা করে, যে ইউনুস মিয়া লন্ডনে গিয়ে টিউলিপে বলছে তার ফ্ল্যাট পেয়েছে, বাংলাদেশকে টাকা দিয়ে দেবে, কেন বলে না? কারণ ওই ন্যারেটিভটা তৈরি করতে পারে নাই। কারণ এটা মানুষ খায় নাই যে টিউলিপ ব্রিটেনের এমপি হয়ে তার খালাকে ফোন দিয়েছে তার মাকে একটা প্লট দেওয়ার জন্য। মা তো নিজেই তো যথেষ্ট,
তার বোনরে বলার জন্য যে আমার একটা প্লট দাও, হ্যাঁ, এটা পারে না। এবং এই ভাই বোন মানে শেখ হাসিনা, তার পরিবার এবং শেখ রেহানা এবং তার ছেলে মেয়ে, এদের অ্যাকাউন্টে যখন খুঁজে মুজা 2-3 কোটি টাকার বেশি পায় না, তখন কিন্তু আর তারা এগুলো সব সব ঘুরাই ফিরাই নিয়ে তাদের দুর্নীতির একটাই জায়গা খুঁজে বাইর করার চেষ্টা করছে, যে ওনারা পূর্বাচল থেকে পরিবারের একটা কি বলে ইয়ে নিছেন, প্লট নিছেন, এই তো, এর বেশি কিছু না। সো ওই ন্যারেটিভটা শেখ হাসিনা দুর্নীতিবাজ, শেখ হাসিনা পরিবার দুর্নীতিবাজ, সে এই ন্যারেটিভটা তৈরি করতে পারে নাই। এই ন্যারেটিভটা তৈরি না করতে পারার পেছনেই কিন্তু শেখ হাসিনা যে একটা শক্তিশালী নেতা, সে নেতা হিসাবে উনি কিন্তু স্ট্যাবলিশড হয়েছেন। ওনার কর্মীদের কাছে যেহেতু শেখ হাসিনার সঙ্গে কোনো দোষ ত্রুটি কর্মীদের মনের ভিতরে ঢুকাতে পারে নাই, তখন কিন্তু বঙ্গবন্ধুর সম্পর্কে, বঙ্গবন্ধু পরিবার সম্পর্কে তার কর্মী সাধারণ জনগণের মধ্যে ব্যাপক ভয় করছে। এখানে কিন্তু সাধারণ জনগণের মধ্যে এটা প্রচার হয়েছিল, বাট ওই ন্যারেটিভটা তারা স্ট্যাবলিশ করতে পারে নাই। দিস রাইট। ইজ দি যে আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগ পরিবারকে এক রাখতে পেরেছে, যে লিডার দুর্নীতি করে না, অন্য কে কি করছে সেটা পরে শাস্তি দেওয়া যাবে, এস আলমরে পরে শাস্তি দেওয়া যাবে, তাপসরে পরে শাস্তি দেওয়া যাবে, অমুকরে পরে। এটা কিন্তু আওয়ামী লীগের মধ্যে ওরা জানে যে এদের অনেকেই আছে কিন্তু দুর্নীতিবাজ, তাদেরকে শাস্তি দেওয়া যাবে পরে, কিন্তু আমার নেত্রী, আমার লিডার, সে কিন্তু দুর্নীতিবাজ না। এটা কিন্তু বিশাল স্বস্তিদায়ক একটা ব্যাপার, যে দলের 1 নাম্বার সে দুর্নীতি করে নাই, জি। দলের 1 নাম্বার আমরা দেশের জন্য কাজ করেছে। আমরা দেখলাম যে তাদের কথাই তাদের মুখে ঝামা ঘষে গেছে কারা, সেটা হচ্ছে দেবপ্রিয় ভট্টাচার্য, ফরহাদ মজহার এবং আসিফ নজরুল সহ এই ধরনের লোকজন। যদি আমার দর্শকরা প্রশ্ন করেন যে কিভাবে, একটু মনে করাই। দেবপ্রিয় ভট্টাচার্য একটা অ্যামাউন্ট বলেছেন, এত অ্যামাউন্ট শেখ হাসিনা সরকারের সময় পাচার হয়েছে। তারা সরকারে ছিলেন, কোনো হদিস নাই, কোনো প্রমাণ, সেরকম কোনো প্রমাণ দিতে পারেন নাই। আসিফ নজরুলের সেই বিখ্যাত কথা, 26 লক্ষ অবৈধ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, ক্ষমতায় ছিল 2 বছর, একটা ভারতীয় দেখাইতে পারেন অবৈধ। তারপরে আমরা শুনলাম গোলামির চুক্তি সব দিয়ে দিয়েছে ভারতকে। ভারত উল্টো ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল, এই চুক্তি বাতিল, সেই বাংলাদেশের সাথে একের পর এক চুক্তি বাতিল, আর আমরা ছাইরে দেমা কাইন্দা বাঁচি, হায়লা খালেদা আমরা কোথায় যাবো, এরকম বাতিল হইলে এরকম কান্নাকাটি আমরা করেছি। তো সর্বশেষ ফরহাদ মজহার পরশুদিন বলছেন যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আমাদের রেজিম চেঞ্জ করেছে, তারাই ক্ষমতায় আছে। মানে তার বউ ছিল উপদেষ্টা, মানে বউ না গার্লফ্রেন্ড, সেটা একটা কনফিউশন রয়েছে। যাই হোক, সাইফুল ভাই আপনি ঠিকই বলেছেন যে শেখ হাসিনা আসলে নিজে থেকেই কিছু করতে হয় নাই, যারা অপবাদ দিয়েছিল তারাই নিজে থেকেই প্রমাণ করে দিয়েছে যে এগুলো আসলে অপবাদ ছিল। এইবার এই অপশক্তির একটা বিষয়, মানে ইউনুসের আমলে যে ভয়ঙ্কর যা ক্ষতি বাংলাদেশে হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে হাম। অন্যান্য অর্থনৈতিক অবকাঠামো, মব, সব তো হয়েছেই। শিশুদের লাশের উপরে দাঁড়িয়ে তারা ক্ষমতা দখল করেছিল, বলেছিল হেলিকপ্টার থেকে গুলি করে শিশু হত্যা করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, হেলিকপ্টার থেকে যদি গুলি করে হত্যা করা হয়েও থাকে, তর্কের খাতিরে ধরে নিলাম, আমার প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের লাভ কি হেলিকপ্টার থেকে শিশুদের হত্যা করে? তাদের পলিটিক্যাল বেনিফিট কি? আমি তো কোনো বেনিফিট দেখি না। আপনি যদি ক্ষমতা থাকেন, আপনি কি এইভাবে হেলিকপ্টার দিয়ে কাউকে, মানে ওই আসমান থেকে গুলি করবেন? এতে আন্দোলনের কি হবে? আন্দোলন তো থামবে না, বই কি বাড়বে। আর এমন তো না যে আওয়ামী লীগ একটা নির্বোধ একটা দল, রাজনীতির কিছুই বোঝে না। তারা অনেক ভালো রাজনীতি বোঝে। বাংলাদেশের রাজনৈতিক তাদের একটা বড় মানে সম্ভ্রান্ত একটা ইতিহাস আছে। তো আপনারা যে দাবি করলেন হেলিকপ্টার থেকে গুলি করে শিশু হত্যা করা হয়েছে, সেটা তো তোপে টিকতেছে না। এবং দ্বিতীয় কথা হচ্ছে, তাহলে এই হামে শিশু যে মারা যাচ্ছে, এই পর্যন্ত সম্ভবত 500, এখন তো সংখ্যাটাও বলা হচ্ছে না, এটা আরেকটা ইন্টারেস্টিং বিষয়। তো হামে শিশুর মৃত্যু নিয়ে কিন্তু কারোর কোনো বক্তব্য নাই। এই শিশু না, ওই শিশু ছিল, মানে যাদেরকে হেলিকপ্টারে হত্যা করেছে। এটা জানি না আওয়ামী লীগের পুলিশ, র্যাব, মিলিটারি, নাকি স্বয়ং জামাত শিবির যেভাবে হাদিকে হত্যা করা হয়েছে, এরাই এই কাজগুলো করেছে কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একজন সংবাদ সম্মেলন করছেন শামা হাদি, তার আর ওটা বলছি না শামাদি কি বোঝায়। তো সেই হাদির একজন চেলা, বর্তমানে সে সম্ভবত কি দেখা যাচ্ছে এখানে, তো তার পদবি যেন কি, পদটা একটু দেখি তো। সে হচ্ছে যে মুখপাত্র ইনকিলাব মঞ্চ, তার নাম হচ্ছে আবদুল্লাহ আল জাবের। সে কি বলছে, প্রিয় সাইফুল ভাই আপনার মন্তব্য শুনতে চাই যে হাম নিয়ে ভয়াবহ, এবং তার মন্তব্যটা একটু দর্শকদের শোনাই। সন্তানদেরকে বুকের দুধ পান করান না, সন্তানকে দুধ খাওয়ালে তার ফিটনেস নষ্ট হয়ে যাবে, এই কারণে 55% মা তার সন্তানকে দুধ খাওয়ায় না। আর স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে একজন মায়ের বুকের দুধ পান করার মধ্য দিয়ে 6 মাস পর্যন্ত একজন শিশুর ইমিউনিটি সিস্টেম গ্রো করে। আচ্ছা, সে বলতে চাইছে হামে যে শিশুরা মৃত্যু হয়েছে তাদের মায়েরা, তাদের ফিটনেস নষ্ট হয়ে যাবে।
ফিটনেস নষ্ট হয়ে যাবে এই জন্য বুকের দুধ খাওয়াচ্ছেন। আবার এই ইসলামিক সন্ত্রাসীরাই কিন্তু যখন মিল ব্যাংকের আহ্বান করা হয়েছিল তারা কিন্তু বিরোধিতা করেছিল যে না না না, মিল্ক ব্যাংক তৈরি করা যাবে না। অর্থাৎ আহ, তাদের কথা তাদের বিরুদ্ধে কিন্তু যাচ্ছে। এবার যারা মারা যাচ্ছে শিশুরা তারা সাধারণত সাধারণ জনগণ, এই দেশের আপামর জনগণ। তো তারা কয়জনে ফিটনেসের জন্য, সেগুলো তো এলিটদের কাজ, যারা সিনেমায় বা যারা মানে ওইরকম ওই উঁচুতলার মানুষরা শরীর মেনটেন করতে গিয়ে দুধ খাওয়ায় না মা তার সন্তানকে। আমি জানি না সে এই তত্ত্ব কোথায় পেল। এরকমই ইউনুসের সন্তানরা তার ওস্তাদকে বাঁচানোর জন্য নির্লজ্জতার চূড়ান্ত পর্যায়ে নেমেছে। এবং সাধারণ মানুষ যারা বুদ্ধিদীপ্ত মানুষ তাদের কোনো চেতবেদ নেই কেন সাইফুল আলম ভাই? এরা বদমাশেরা এগুলো বলবে, কিন্তু সাধারণ মানুষ যারা সচেতন তারা কোথায়? আহ, একটা জায়গা আপনি যদি এই যে জাবর কাটে, যে জাবর কাটতেছে, যে জাবের, হ্যাঁ, যে জাবর কাটতেছে গরু আর কি, গরুর জাবর কাটা যেটা ওর কাটতেছে, দেখেন যথারীতি এদের টার্গেট কিন্তু মহিলারা এই জিনিসটাই বুঝতে পারছেন না যে এদের টার্গেট কিন্তু মহিলারা। আপনি 2025 সালের 5ই আগস্টের ক্ষমতা, শেখ হাসিনার ক্ষমতা হারানোর পরে কি আহ, এইটা কি প্রকাশ্য হয় নাই যে মহিলারা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে, রাস্তাঘাটে হুম, মার খেয়েছে, হ্যাঁ। এবং জি, কেয়ারটেকার গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে একটা কমিশনের মধ্যে কোনো একটা নারী কমিশন ছাড়া অন্য কোনো নারী নেতৃত্ব নেই। তো মহিলারা নেই, কিন্তু ওদের সবসময় মহিলাদেরকে তারা মানে যে কোনো ভাবে হোক মহিলাদেরকে টার্গেট করাটা হলে যায়। এখন দেখেন এই মাদেরকে তারা টার্গেট করছে। টার্গেট করেছে। এখন এবং তাদের আমাদের টার্গেট একজন দর্শক একটা সাইফুল আলম ভাই, একটু আপনাকে ইনপুট দিয়ে একটা চমৎকার কমেন্ট করেছেন যে এতদিন মানে এত যুগ এত বছর ধরে মায়েরা সন্তানদের দুধ খাওয়াইয়া আসছে, যে ইউনুস আসলো সেই মায়েরা দুধ খাওয়ানো বন্ধ করে দিল, মানে ব্যাপারটা কি? যাই হোক, এটা তো দুর্দান্ত একটা ইয়ে, কিন্তু আমার কথা হলো দেখেন, এরা খুঁজে 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 ওই ইনফরমেশন গুলো বের করে যেখানে একজন মহিলাকে বা একজন নারীকে আক্রমণ করা যাবে। একজন মায়ের দোষ সমস্ত নারীর, দোষ সমস্ত নারীর। এই মানে কি বলে, যখন ধরেন জন্ম নিয়ন্ত্রণের ব্যাপার, হ্যাঁ, জন্ম নিয়ন্ত্রণ করতে পারবে না কেন, নারী জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে পারবে না, অমুক মানে জন্ম নিয়ন্ত্রণ করতে নারী অনেক বাচ্চা দিতে হবে, জন্ম নিয়ন্ত্রণ করে নারীর উপর আক্রমণ। আবার দেখেন বাচ্চারা দুধ খাওয়াচ্ছে না, এই অভিযোগটা বাচ্চারা দুধ খাওয়াচ্ছে না, ওই বেটা এই এই জাবর কাটা যাবে জানে কেন, ওর মা কি ওর দুধ খাওয়ায় নাই? তা নাহলে তো তার এরকম হওয়ার কথা না, এরকম নোংরা ভাষায় তো সে কথা বলতে পারে না। সে কি করে অ্যাকিউজ করে সারা বাংলাদেশের সকল নারীকে, সকল মাকে, যে মায়েরা দুধ খাওয়ায় নাই বলে বাচ্চা মরে গেছে? এটা একটা কথা, মানে আপনি মিনিমাম বিবেকের মধ্যে এরা যে কত নৃশংস, কত নির্মম এবং কত মানে কি বলে এগুলা জানোয়ার টাইপের মানসিকতা, যে একবার চিন্তাও করে না যে একটা মা তার বাচ্চা হারিয়েছে, তার প্রতি কোথায় সহমর্মী হওয়ার কথা, তার জন্য আপনার সহমর্মী হয়ে কিছু মন্তব্য করতে পারেন। আপনি যেহেতু প্রেস কনফারেন্স করেছেন তাকে উপদেশমূলক কিছু দিতে পারেন, সেখানে আপনি তাকে অ্যাকিউজ করতেছেন যে মা তার সন্তান হারিয়েছে, তাকে বলছেন তুমি দুধ খাওয়া নেই বলে তোমার বাচ্চা মরে গেছে। বলেন দেখি, আপনি শুধু অ্যাকিউজ করে সামাল দেন নাই, আপনি একটা পরিবারের মধ্যে কিন্তু একটা সন্দেহ ঢুকেছেন, ওই ফ্যামিলির মধ্যে কিন্তু ওর হাজব্যান্ডও কিন্তু এখন ভাববে আমার বউ ঠিক মতো দুধ খাওয়ায়, এই বউ দুধ খাওয়ায় নেই, এইটাই কিন্তু এখন সাবজেক্ট হবে। কারণ মারা গেছে কারা? এটা কি আপনি যে কথাটা বলছেন, মারা গেছে কি উচ্চবিত্তদের সন্তান? না। মধ্যবিত্তের সন্তান? না। উচ্চ মধ্যবিত্ত খুব কম মারা গেছে, মারা গেছে কিন্তু নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত, যারা বুঝে না। ওই হাজবেন্ড গুলো কিন্তু এখন এই মাদেরকে কিন্তু টার্গেট করে দিল, এই জাবর কাটা জাবের। সে কিন্তু এই মাদেরকে যারা এমনিতেই অসহায়, বাচ্চা হারানোর পর আপনি দেখেন যখন বাচ্চাটা মারা যায়, সে কার দা- কার দ্বারা কার কার চক্ষুশুল হয়? শাশুড়ির চক্ষুশুল হয়, শ্বশুরের চক্ষুশুল হয়, হাজবেন্ডের চক্ষুশুল হয়। এখন তাকে আপনি পুরো সমাজের চক্ষুশুল বানাইলেন। এদেরকে নিয়ে এদের বিচার হওয়া উচিত। এরকম এরকম বাজে এবং সে যে বললো 55%, এটা কোন ইনফরমেশন সে দিয়েছে, কোথা থেকে পেয়েছে সেটা সে কিন্তু বলে নাই, যে পঞ্চান্ন চালাইয়া শতাংশ দেন, মা নাকি। ওর হ্যাঁ, সোর্স হচ্ছে চালাইয়া দেন, সোর্স হ্যাঁ। হচ্ছে চালাইয়া দেন। তো এদের 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 তো এটাই কাজ রে ভাই, এরা এরা সব কিছুর মধ্যে নারীকে আক্রমণ করে। এবং আপনি যেখানে ধরেন এই ইসলামিস্ট এই গ্রুপগুলো, এই জঙ্গি গ্রুপগুলো যেখানে আসছে পৃথিবীতে, প্রথম খায়া না খায় আক্রমণ করেছে নারীকে, নারী যেন বিপদে পড়ে। হুম, এখন মায়েরা তার সন্তান হারিয়েছে, এই মায়েরা এখন পরিবারের বিপদে পড়বে, এই জাবর কাটা জাবেরের যদি কথাবার্তা যদি ওদের কানে যায়, কানে তো যাবেই, আজকে ইউটিউবের যুগে ওদের কানে যাবে।
সো মানে আমি কি বলবো, এদের এদের ইউনুসের বিচারের সাথে সাথে এদেরও বিচার হওয়া উচিত। জি, অনেক ধন্যবাদ শেখ কি বলে সাইফুল আলম ভাই। আমি এক শায়েকের ভিডিও দেখাই আমরা এই ইয়েতে, যে তত্ত্বাবধায়ক সরকারের সময় মিলিটারি কিভাবে গাদ্দারি করেছিল তার একটা প্রমাণ কিন্তু এখানে পাওয়া যায়। কিনা যে আন্দোলন শেষ বলছিলাম কিনা আমরা, এবং আসলে যখন হাসিনা যখন আদালতের মাধ্যমে কোর্টের পক্ষে রায় দিয়ে দিল, সবাই আমরা বলছিলাম কিনা যে আন্দোলন শেষ বলছিলাম কিনা আমরা, এবং আসলেই তারপর আন্দোলন চলার তো কোনো কথাই না। কিন্তু আল্লাহর এক বন্দাস ক্যান্টনমেন্ট থেকে ফোন দিল এক সেনাবাহিনীর মিডল ক্লাসের বলতে আপনার বুঝেন লেফটেন্যান্ট কর্নেল বা মেজর এই টাইপের অফিসার, সে তার নাম আমাকে বলে নেন। আমি মনে করছি হাসিনা আমার পিছনে ডিজিএফে লাগাইছে আমার মনে ধরার জন্য। আমি তারা ধরি, কারণ আরো এবং সে পরিচয় দিচ্ছে, আমি ক্যান্টনমেন্ট থেকে বলতেছি পরিচয়, আর ডাইরেক্ট আমার মোবাইলে যেটা রেকর্ড হচ্ছে, আমি তাকে রেসপন্স করি নেই। সে বারবার বলতেছে আপনারা রাজপথে ইয়ে থাকুন, আমরা গুলি চালাবো না, কথা দিচ্ছি। আমি আবার এটা তারে বললাম যে আপনি সরকার পতন করাবেন কি জন্য, ওনার তো অবদানও স্বীকার করা যাবে না, মডেল মসজিদ করছেন, কমি স্বীকৃতি দিয়েছেন, কারণ আমি তো জানি যে এটা হাসিনা লাগাইছি, এটা বুঝতেছিল তারা। আমি এটা তখন উনি হতাশ হয়ে বলতেছেন যে আমি শাহাদাত তামান্না লালন করি। আমাকে বিশ্বাস করুন, এই ব্যক্তি মূল মেসেজটা দিয়েছেন আমাদেরকে, হেফাজতকে, চরমুনাইকে মেসেজটা দিয়েছেন। উনি নিজে বলেছেন যে আমরা চরমুনাইকে দিয়েছি মেসেজটা, এবং অন্যান্য ইসলামপন্থীদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন, এবং অত্যন্ত আশা নিয়ে আমাকে ফোন করেছেন যে এই গভর্নমেন্ট পড়ে যাবে, আল্লাহর রাস্তায় আপনারা স্থির থাকুন রাজপথে, কারণ আমরা গুলি চালাবো না। এগুলো সার্জিসদেরকে বলুন, আপনারা ডক্টর ইউনূসকে বলুন, এগুলো হাসনাতদেরকে বলুন। এই সেনাবাহিনীর এই অংশটুকু যদি সেদিন যদি ইউটার্ন না নিত, কোনো দিন এই বিপ্লব সফল হওয়ার কোনো স্বপ্ন কেউ দেখাতে পারতো না। এটা আপনি কিভাবে জল কামানের সামনে টিকতেন, কামানের সামনে কিভাবে টিকতেন, এটা যদি ওরা যদি এগ্রেসিভ থাকতো। সমস্ত দলের প্রধান দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন। আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে। ওনারা ভেরি নাইস অফ দেম যে ওনারা এসেছেন, অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি, এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি, এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব। আজকে এখানে জামাতের আমির ছিলেন, আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে। প্রিয় সাইফুল আলম ভাই, আমরা দেখলাম এটা কিভাবে একটা সুস্পষ্ট মিলিটারি coup হয়ে গেল। হারুন ইজার একজন বাংলাদেশের পরিচিত জঙ্গি, এই একটু আগে যে মোল্লার কথা শুনলাম, সে স্বীকারোক্তি দিয়েছে যে মিলিটারি তাদেরকে যখন শেখ হাসিনা কোটার দাবি মেনে নিয়েছেন, তুলে দিয়েছেন, তখন তারা আন্দোলন না থামানোর জন্য সেনাবাহিনীদের পক্ষ থেকে মানে জিহাদের তামান্না তার শরীরে টকবক করছে এরকম একজন অফিসার তাদেরকে হেফাজত, চরমোনাই সহ অন্যান্য ইসলামিক সন্ত্রাসীদেরকে তারা এই আহ্বানটি জানিয়েছে। অর্থাৎ শেখ হাসিনা যাদেরকে দুধ কলা দিয়ে পুষেছেন, অনেকে বলে সাপকে দুধ কলা দিয়ে পোষা হয়, সাপ দুধও খায় না, কলাও খায় না, কিন্তু এই মোল্লা মুন্সি ইসলামপন্থী সন্ত্রাসী এদেরকে শেখ হাসিনা যা দেওয়ার দিয়েছেন, মিলিটারিকেও কিন্তু ব্যাপক তাদের বেতন বৃদ্ধি, অফিসারদের এমনকি মিলিটারি সদস্যদের যা কিছু সরঞ্জাম দরকার অনেক কিছু কিনে দিয়েছিলেন। এই দুই গোত্রই কিন্তু চরম মোল্লা এবং মিলিটারি একদম সুস্পষ্টভাবে বেইমানি করলো। এই বিষয়ে আপনার মতামত আছে কিনা সাইফুল আলম? দেখেন, এই কথাটা আমি বিভিন্ন সময় বলেছি, আবারও বলি, বাংলাদেশের যদি আপনি একটা নির্মোহ এবং তাত্ত্বিক বিশ্লেষণ করেন, তথ্য দিয়ে আপনি বিশ্লেষণ করে তাত্ত্বিক বিশ্লেষণ যদি আপনি করেন, বাংলাদেশে এই পর্যন্ত সরকারগুলো বা বাংলাদেশকে যদি রেল লাইন থেকে ট্রেনকে লাইনচ্যুত করা বলে না, যে বাংলাদেশকে যদি লাইনচ্যুত করে থাকে, বাংলাদেশে আমরা যারা মানে সেনাবাহিনীকে দেশপ্রেমিক বলে, এই দেশপ্রেমিক সেনাবাহিনী কিন্তু বাংলাদেশকে বারবার লাইনচ্যুত করেছে। আপনি দেখেন 1975-এর লাইনচ্যুত করেছে, 1981-এর লাইনচ্যুত করেছে, 1982-তে লাইনচ্যুত করেছে। তারপরে আপনি যদি আসেন সেনাবাহিনী, আপনি বলতে পারেন 90-এর আন্দোলনের সময়, আপনি ওই সময় যে আন্দোলন কিন্তু অনেক বড় আন্দোলন, আমি ওই সময় আন্দোলনের একজন শরিকদার হয়েও বলতেছি, ওই সময় যদি কি বলে আর্মির যে যিনি আর্মি চিফ ছিলেন, তিনি যদি এরশাদকে সাথে বেইমানি না করতেন, তাহলে কিন্তু ওই আন্দোলন সফল হতো কিনা আমি কিন্তু এখন সন্দেহ করি, তখন সন্দেহ করতাম না। কিন্তু ওই সময় কিন্তু আইদার জেনারেল নুরুদ্দিন অথবা
তখন হয়তো আতিক, জেনারেল আতিক, এদের দুইজনের একজন, যে কোনো একজন ছিলেন, আর্মি চিফ ছিলেন, যে কোনো একজন কিন্তু তখন এর সাথে সাথে বেইমানি করছে। সো সরকার হটানোর জন্য বা সরকার পতনের জন্য বা বাংলাদেশকে ডিরেল করার জন্য সবসময় কিন্তু সেনাবাহিনী কাজ করেছে। আপনি আসেন 90-এর পরে, যদি সরকারগুলো আমাদের ধারাবাহিকতা 90-এর পরে 96-এ ধারাবাহিকভাবে আসছে, 2001-এ যদি আপনি আসেন, সেই সময় কিন্তু আমি জানি এটা কি বলে, আর্মির যদি প্রত্যক্ষ সমর্থন না থাকতো, ওই সময় যদি আর্মি যদি মাঠে নেমে যদি আওয়ামী লীগের যদি না পিটাইতো, আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি পানিতে না ডুবাইতো, চেয়ারম্যানদেরকে পর্যন্ত পানিতে নিয়ে দাঁড় করে রাখছে ক্যাপ্টেন সাহেব, লেফটেন্যান্ট সাহেব, যাতে এলাকার মানুষ দেখে যে চেয়ারম্যান সাহেবকে তো আমরা পিটাইতে পারছি, তোমরা যাইতে পারবা না, তোমরা ভোট দিতে পারবা না। এরকম করে কিন্তু 2001-এ কিন্তু আওয়ামী লীগের হারানো হয়েছিল। সো সবসময় কিন্তু সেনাবাহিনী একটা বড় ধরনের ভূমিকা পালন করে বাংলাদেশের, তাদের স্বার্থে তারা যখন যেটা মনে করে, বা একটা সুশীল সমাজ আছে, যে সুশীল সমাজ, কুশীল সমাজ, যেটা যাদের তাদের সাথে তাদের যে লিয়াজও আছে, এই লিয়াজের মাধ্যমে তারা কিন্তু এই কাজগুলো করে। এবং বারবার কিন্তু আপনার যদি 2007-8-এর 7-এর যদি আপনি সরকার, খালেদা জিয়া সরকার হটানোর সেই সময় কিন্তু মইনিও এবং এই যে এখন মাসুদ্দিন, এরাই কিন্তু করছে। আবার এখন দেখেন এখন এই কথাগুলো কিন্তু পরিষ্কার হচ্ছে, মৌলানা সাহেবরা বলতেছেন, কেন আপনি আপনি যে বিখ্যাত কি বলে, বিখ্যাত মানে কি, বিখ্যাত চাওবাজ মিথ্যুক, এই যে আসিফ নজরুল, সেও তো বলছে তাকে ইউনিভার্সিটিতে গিয়ে একজন লেফটেন্যান্ট কর্নেল বা মেজর পদমর্যাদার একজন যায় তাকে অ্যালার্ট করেছে, এই করতেছে, এইটা করতে হবে, ওইটা করতে হবে, তাকে বুদ্ধি দিয়েছে, সে দেখা করেছে তার সাথে। এটা কিন্তু ইনি কিন্তু টেলিফোনের কথা বলছেন, আর আসিফ নজরুল বলছে তার সাথে যা দেখা করে কিন্তু তারে পরামর্শ দিয়ে আসে। সো মানে কোনো না কোনো ফরম্যাটে, আবার আপনি যদি আমাদের সেনা প্রধানের কথা যদি শুনেন, সেনা প্রধান তার মুখে দিয়ে প্রথম নামটা আসছে কার? নামটা আসছে জামাতের আমিরের, অন্য কারো নাম কিন্তু তার আসেনি। সো আপনি এরা সবসময়, অনেক সময় বলা হয় দুইবারের ঘটনার কথা বলে, শান্তিরক্ষী বাহিনীতে তারা যেতে পারবে না, এরকম হুমকির কারণে তারা ঘটেছে। আমার মনে হয় না, কারণ সেনাবাহিনীর মধ্যে একটা শক্তি আছে, যে শক্তিটা মনেই করে যে বাংলাদেশের এই স্বাধীন বাংলাদেশটাকে তারা মনে করে এটা তাদের খেলনার মতো। এরা এটাকে মনেই করতে চায় এটা পাকিস্তানের সাথে সামনে একটা সেনাবাহিনীর একটা অংশ। কেন আমি বলে সরাসরি, আমি একজনের কাছে একটা ব্যাখ্যা শুনতেছিলাম কয়েকদিন আগে, যে উনি ব্যাখ্যা করতেছিলেন ওনার এক ভাইয়ের কথা বলে, যে ওনার ভাই এক সময় আর্মিতে ছিল, এবং উনি জিজ্ঞেস করছেন যে আচ্ছা তোমরা এই কি বলে সারাক্ষণ ভারত বিরোধী এরকম মনোভাব কেন তোমাদের মধ্যে এইটা সারাক্ষণ? তখন উনি কিন্তু আমার সরলভাবে বুঝে, ওনার ভাই একটা কথা বলছে, ভাই আমরা যে ট্রেনিংটা নেই কার বিরুদ্ধে যুদ্ধ করবো বলে, আমরা তো ট্রেনিং নেই ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবো বলে, আমরা তো আর কোনো শত্রু আমাদের তো নাই এই এরিয়াতের মধ্যে। আমরা তো এই ভারতের সীমান্তে আমরা কেমনে যুদ্ধ করবো, ভারতের সেনাবাহিনী কত সক্ষম আছে, আমরা তো ওদের উপরেই লেখাপড়া করি, বিএমএতে তো আমরা ওদের উপরেই ইয়ে করি। আমাদের ভেতরে তো ভারত বিরোধী একটা মানসিকতা, যখনই কোনো সরকারকে ভারতের সাথে সংশ্লিষ্ট করে দেয় তখন সেনাবাহিনীকে কিন্তু আপনি উস্কাইতে পারেন, এবং বাংলাদেশে তাই আছে। বাংলাদেশে যত ফ্রিডম ফাইটার হোক, যত মুক্তিযুদ্ধ পরিবার হোক, এরা বিএমএতে গিয়ে কিন্তু যেহেতু ট্রেনিংটা তাদের, এইটা কিন্তু ওনার ব্যাখ্যা, উনি বলছেন, ওনার ভাই ওনাকে বলছে যে এটা ব্যাখ্যাই হলো যে আমরা তো ট্রেনিং নেই হলো ভারতীয় সৈন্যদের সাথে যুদ্ধ করার জন্য, আমরা আর কারোর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ট্রেনিং নেই না। সো আমরা ইনহেরেন্টলি আমরা তৈরি হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। সো অ্যান্টি ভারত একটা ব্যাপার আছে, এই আমাদের মৌলানারা বা মোল্লারা অ্যান্টি ভারত একটা ন্যারেটিভ তৈরি করে, যে ন্যারেটিভটার সাথে সেনাবাহিনীর একটা অংশ ভেতর থেকে ফিলিংসটা চলে আসে। এটা নট নেসেসারিলি বাংলাদেশের বিরুদ্ধে, নট নেসেসারিলি সে পাকিস্তান প্রেম, নট নেসেসারিলি তাদের জামাত প্রেম, এটা ইনহারেন্ট ভেতর থেকে আসে, যে ভারত আমাদের সব দখল করে নিয়েছে, এটা মাথার মধ্যে ঢুকে যায়। কারণ আজকে দেখেন ভারত বাংলাদেশের সাথে শেখ হাসিনা ভারতের সাথে এত চুক্তি আমি নিজে আমি শুনেছি একজন আর্মি অফিসারের মুখ থেকে, তার আমার নিজের কানে শোনা, তিনি বলছেন যে ভারতের সাথে এরকম দহরম মহরম এটা ঠিক হচ্ছে না, শেখ হাসিনা ভারতের সাথে বেশি দহরম মহরম, ভারতের সাথে এই চুক্তি করছে, ওই চুক্তি। তিনি আমাকে বলছিলেন গ্যাস চুক্তির কথা। আজকে দেখেন গ্যাস চুক্তি কোথায়, এখন গ্যাস কোথায় গেল? তিনি বলছেন যে এই গ্যাস নাকি ভারতকে চোরাই পথে গ্যাস পাচারের জন্য কিন্তু গ্যাস পাইপলাইন করা হয়েছে, যে পাইপলাইন নিয়ে কিন্তু ডিজেল আসতেছে। সো এরকম কথাবার্তা কিন্তু শোনা যায়, কিন্তু এটা
মানে আমি কিন্তু আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি, আমি একজন সিরিয়াস সিনিয়র বড় ভাই যার তার ভাই আর্মিতে ছিল, তিনি বলতেছেন যে ট্রেনিংটাই এটা সো এরা অ্যান্টি ভারত, এবং এটা দোষের কিছু না, তারা তো ট্রেনিং নিচ্ছে এটার উপরে। কিন্তু তারা হচ্ছে নাকি যখনই অ্যান্টি ভারত কোনো আলোচনা হয় তখন তারা এটাতে ঝাঁপায় পড়ে, সেটা বুঝে হোক না বুঝে হোক। জি, এবং সেটারই ফলশ্রুতিতে দেখেন মৌলানাদের সাথে যোগাযোগ, কারণ মৌলানারা তো অ্যান্টি ভারত জিগির তুলতে থাকে। আর 26 লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে কি আসিফ নজরের সাথে তারা যোগাযোগ করছে, আসিফ নজর নিজে বলছে। ট্রু। অনেক ধন্যবাদ সাইফুল ভাই। আমরা শেষ একটা টপিকে আপনার মূল্যায়ন শুনবো। সেটা হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করি। মিরপুরে আমরা দেখলাম মাজারে হামলা হয়েছে। মিরপুরে হজরত শাহ আলী মাজার, এটি বেশ পরিচিত মাজার। তো সেখানে কিন্তু জামাত শিবিরের লোকজন, আপনারা দেখতে পাচ্ছেন, জামাত শিবির হামলা করেছে এবং সেখানে থাকা মানুষদের উপরে ব্যাপক নির্যাতন তারা চালিয়েছে। এবং এই হামলাটি বেশ সংঘবদ্ধ, এবং সেখানে এক রাজাকারের সন্তান ওই এলাকায় কিন্তু ক্ষমতায়, মানে এমপি হয়েছে, এমপি। এবং সেই এমপির সে যেহেতু রাজাকারের বাচ্চা রাজাকার, তো তার জামাত শিবির তাদের বুঝতেই পারছেন তাদের অঙ্গ সংগঠন। তো এই যে এই হামলাটি কিন্তু খুবই ভয়ঙ্কর, এবং সবগুলো পত্রিকা, সবগুলো মাধ্যম কিন্তু এই জামাত শিবিরের নাম উল্লেখ করেছে। কথা হচ্ছে এই জামাত শিবির রাজাকার এরা মাজারে গিয়ে হামলা করছে। তাদের বক্তব্য হচ্ছে যে অসামাজিক কার্যকলাপ, তাদের কাছে সামাজিক কার্যকলাপ হচ্ছে এই যে দেশের ভিতরে প্রতিদিন ধর্ষণ, এবং শুধু দেশের ভিতরে না, দেখেন জিন তাড়ানোর নামে যৌন নিপীড়ন, লন্ডনে বাংলাভাষী সাবেক ইমামের যাবজ্জীবন, মানে প্রমাণিত অপরাধী। দেখুন তার চেহারা, জিনের লোভ ভয় দেখিয়ে, এবং প্রতিনিয়ত বাংলাদেশে ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন। দেখেন মাদ্রাসায় বলাৎকার, এগুলো হচ্ছে সামাজিক কার্যক্রম। কিন্তু অসামাজিক হচ্ছে যে মাজারে কেউ গান বাজনা করলে মাজারে পীর ফকিরদের তারা অসামাজিক মনে করে। এবং এখন কিন্তু তাদের এই অন্যায়গুলো মানুষ বুঝে গেছে। ফরিদপুরে কিন্তু একটি মাদ্রাসা ভেঙে দিয়েছে স্বয়ং স্থানীয় মুসলমানরা, কারণ এই বলাৎকারের অপরাধে এটা আর সহ্য করা হচ্ছে না। তো এই যে প্রতিবাদ হচ্ছে, এই যে পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি, এটি আমরা একটু শুনি। এখানে অনেকে মনে করবেন যে ডিসকানেক্ট হয়ে গেছে। আসলে মাদ্রাসাটি কারা ভাঙছে আমরা এই মাদ্রাসার কর্তৃপক্ষের কাছ থেকে জানতে চাই। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আব্দুল কুদ্দুস মন্ডল, তার নেতৃত্বে ফরিদপুরের যুব দলের সন্ত্রাস নাহিদ ইসলাম এবং আব্দুল আলী কানুর পিতা কানু মন্ডল এবং ইত্যাদি বেশ কিছু বিএনপির সাথে সম্পৃক্ত সন্ত্রাসগুলা তো বিএনপির দোষ দিচ্ছে যে মাদ্রাসা ভেঙে দিয়েছে। কেন ভেঙেছে? বলাৎকার করেছে। বলাৎকার, এই যে ধর্ষণ, এগুলো সামাজিক। মাজার ভাঙচুর, সাইফুল ভাই, এইগুলো কতদিন এইভাবে চলবে? মানে সবার চোখের সামনে মাদ্রাসার শিশু ধর্ষণ হয়, কেউ কিছু বলে না কেন? আপনি দেখেন অভিযোগ করতেছে কে? অভিযোগ করতেছে কিন্তু একজন জামাতি, সে বিএনপির বিরুদ্ধে। আপনি বিশ্বাস হয় বিএনপি এই বলাৎকার করছে নাকি ওই বেটা যে করছে, যারা করছে তারা কিন্তু বিএনপি কে অভিযুক্ত করতেছে না, অভিযুক্ত করছে মাদ্রাসা ভাঙার জন্য, যে মাদ্রাসা ভেঙে দিয়েছে আর কি এসে। তো এটা ইন্টারেস্টিং। হ্যাঁ, বিএনপি ভেঙেছে, তার দুঃখ মাদ্রাসা। না, ওখানে বলাৎকারের কথা বলা হচ্ছে, যে বলাৎকারের অভিযোগ করে এটা করছে। তো বলাৎকার কি বিএনপি করছে না, করছে জামাত। হ্যাঁ, বলাৎকার তো জেল করছে জামাত। তো এরা করে এখন বিএনপির ঘাড়ে চাপায়। যে এখন দেখেন আমরা আপনি যদি এখন বাংলাদেশের একটা ছবি, আপনি যদি কোনো ভিডিও আপনি যদি দেখেন, আপনি ভিডিওর মধ্যে আপনি এই দৃশ্য কখনো দেখছেন যে আপনি ছেলেদের কথা বাদ দেন, ছেলে টুপিওয়ালা দাড়িওয়ালা এরকম আপনি হয়তো দেখতে পাবেন মাদ্রাসায় পড়তেছে, কিন্তু আপনি কোনো একটা পাবলিক পরিবহনের কোনো ভিডিও আপনি দেখেন তো আমাদের সমাজটা কোন পর্যায়ে গিয়েছে, যে দুই চোখওয়ালা নারী দেখতে পান, আর কিছু দেখতে পাবেন না। আপনি তারা এসে কি নারী না পুরুষ এটাও বুঝতে পারবেন। এবং আপনি ইদানিং যে ড্রেসগুলো পরছে, মানে আমাদের সমাজের মধ্যে জঙ্গিপনা এবং এই কি বলে এদের কর্মকাণ্ডটাকে জায়েজ করতেছে কারা? ধরেন এই বলাৎকারের বিরুদ্ধে কারা সোচ্চার হওয়ার কথা? নারীরা। বাংলাদেশের নারীরা কি সেইভাবে সোচ্চার? বাংলাদেশের নারীরা মেনে নিচ্ছে। এবং মেনে শুধু না, আমি বললাম তো পাবলিক ট্রান্সপোর্টে আপনি যদি ওঠেন, আপনি একটা নারী না পুরুষ উঠছে এটা আপনি চিনতে পারবেন না, কারণ তাদের ড্রেসের কারণে। দুইটা চোখ দেখা যায়, এটা কি পুরুষ না নারী? আপনি এখন এই চোখ ঢাকা পুরুষকে, যে নারীদের যে কম্পার্টমেন্ট আছে সেই কম্পার্টমেন্টে যে পুরুষ যায় উঠতেছে না, আপনি জানেন কি করে?
বাট দিস ইজ হোয়াট হ্যাপেনিং ইন বাংলাদেশ। এবং এটা কেউ প্রোটেস্টও করতেছে না যে নাও তুমি এইটা কি জিনিসটা কেটে আটার বস্তা দিয়ে কালো দিয়ে আটার বস্তা দিয়ে যে জিনিসটা আমার এই কম্পার্টমেন্টে উঠলো এটা কে, বা আমার পাশে বসলো এটা কে। আমরা কিন্তু বরং আমরা এটাকে মনে করতেছি এটাই হলো। আপনি প্রত্যেক বাড়িতে 2 চোখওয়ালা নারীরা যায় এখন ফ্ল্যাটে ফ্ল্যাটে আপনার ইয়ে দেয়, পুস্তিকা দিয়ে আসতেছে, কেউ প্রোটেস্ট করে না। সো যতক্ষণ না পর্যন্ত যারা ভুক্তভোগী তারা প্রোটেস্টার না হবে, যারা ভুক্তভোগী এই সমাজের 51% বলা হয় আমাদের জনসংখ্যার নারীরা, সে নারীরা যদি প্রোটেস্ট না করে, তারা যদি আগায় না আসে, তারা কতক্ষণ আপনি কিছু বলতে গেলে তো আপনি মার খাচ্ছেন। এরা তো আপনার দেখেন ইউটিউবের এদের বয়ানগুলি কি পরিমাণ ইয়ে হয়, কি বলে সাবস্ক্রাইব হচ্ছে, কি পরিমাণ দেখতেছে। কারণ কি এই ধরনের মানসিকতার লোকগুলি এখন আধিপত্য বিস্তার করে রাখছে বাংলাদেশের সমাজে, সেটা নারী হোক আর পুরুষ হোক। তবে নারীদের সংখ্যা এখন বেশি, কারণ কেউ প্রোটেস্ট করে না যে এই ধরনের ড্রেস পরে আপনি কি করে একটা মানুষকে সহ্য করেন, যাকে আমি চিনি না, এটা কি নারী না পুরুষ আমি বুঝি না, এমন ড্রেস পরে আপনি মানে চলাফেরা করতেছে, সে পাবলিক ট্রান্সপোর্টে উঠতেছে বা পাবলিকলি চলাফেরা করছে, আপনি চিনেন, আপনি রেস্টুরেন্টে খেতে যাবেন, আপনি বুঝতে পারবেন না যে এটা নারী না পুরুষ। আপনি নারী মনে করতেছেন কেন? তার ওই ধরনের আপনি ইদানিং একটা পড়তেছে কিরকম জানেন, এরকম ইয়ে পড়ার, ওই যে কি বলে ইয়ে পড়ে না, কি বলে নিকাব। কি বলেন না, ওই যে এই যে ইয়ের মতো মুকুটের মতো করে একটা ইয়ে পরে না বাচ্চা মেয়েরা, সেখানে এখন কালো ইয়ে দিয়ে ওরকম একটা মুকুটের মতো করে পরে, এবং এখান থেকে নিচের দিকে এরকম ঢাকনা থাকে, চোখ দুটা শুধু দেখা যায়, আর কিছু দেখা যায় না। আমরা দেখি তো মনে হয় যে এরা জঙ্গি। এখন অন্য নারীদের তো এটা মনে হয়, নারীরা তো এদেরকে সহ্য করে বসছে। আপনি মেট্রো রেলের কম্পার্টমেন্টে উঠেন আর ইয়েতে গাড়িতে উঠেন, সব জায়গায় এদের আধিপত্য দেখতে পাচ্ছেন। সো আসলে নারীরা যতক্ষণ না পর্যন্ত জাগবে ততক্ষণ পর্যন্ত এই বলাৎকারকারী এই পুরুষগুলি কিন্তু কোনোদিন, কারণ বলাৎকারকারী পুরুষগুলি এই নারীদেরকে ব্যবহার করতেছে তাদের এই অপকর্মের জন্য, নাহলে পারত না। জি, অনেক ধন্যবাদ সাইফুল। আমরা একটা বিষয় আমাদের প্রশ্ন এসেছে, আরেকজনে বলছেন একটু বেশি লম্বা করার জন্য। আপনারা কেউ বলেন লম্বা করতে, কেউ বলেন ছোট করতে। আর আমাদের আসলে প্রসঙ্গগুলো একটু সংক্ষেপেই শেষ করার চেষ্টা করি। সাইফুল ভাই, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আসলেন, তাদের নিজস্ব নিরাপত্তা বাংলাদেশিদের বিশ্বাস করলেন না, এখানে এসে সাইবার এবং মাদক চোরা কারবারি বন্ধ, এইসব ধরনের ইয়েটি করলো। আপনার এই বিষয়ে কোনো অবজারভেশন আছে? সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো বাংলাদেশের সাথে পাকিস্তানের কোনো বাউন্ডারি নেই, আর বাংলাদেশ মাদক চোরা কারবারির ব্যাপারে ভারত পাকিস্তানের সাথে চুক্তি করে। এবং আরো হাস্যকর কি জানেন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব সৌজন্য সাক্ষাৎ করেছেন। এখন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে তাহলে কেন আসলো? এটা অন্য কোনো এজেন্ডা আসছে, সে এজেন্ডাটা কি? এইটা একমাত্র আমাদের গোয়েন্দারা বলতে পারবেন, এবং তারা যদি প্রকাশ, এবং আমাদের যদি অনুসন্ধানের রিপোর্টাররা বলতে পারেন যে আসলে সে কেন আসছিল। কারণ এই চুক্তির জন্য তো বাংলাদেশের সাথে তার কোনো এরকম কোনো চুক্তি না। বাংলাদেশের সাথে দেখেন তার সম্পর্কটা কি, দুইটা ফ্লাইট যায় হয়তো সপ্তাহে, আর একটা হলো 9 মাসে একটা শিপ আসে হয়তো, বা একটা শিপ যায়, এই তো। তো এই দুইটার জন্য তো আপনার এরকম একেবারে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসতে হবে, তার ব্যক্তিগত প্রাইভেট বাহিনী নিয়ে, তার সাথে আরো 20 জন লটবহর নিয়ে বাংলাদেশে বেড়াইতে আসতে হবে, এবং বেড়াইতে এসে ওনারা চুক্তি করবেন। এটার জন্য নিশ্চয়ই এই স্বরাষ্ট্রমন্ত্রী আসে না, অন্য কোনো কাজে এসছেন। সে কাজটাকে এটা আমাদের রিপোর্টাররা একমাত্র বলতে পারেন, যারা অনুসন্ধানের রিপোর্টার তারা বলতে পারেন, প্লাস আমাদের গোয়েন্দারা বলতে পারেন। আমি কিন্তু আমি সন্দেহটা প্রকাশ করছি যে এই লোকটা বাংলাদেশে এই কাজে আসে নাই, কারণ আমাদের সাথে তার চোরাকারবারির কোনো সম্পর্কই নেই। আমাদের দেশের লোকেরা তো ওই দেশে যায়ই না, সেই দেশের লোকেরা আমাদের দেশে আসে হলো তাবলিগ জামাত করতে। তো তাবলিগ জামাতিরা কি চোরাকারবারি করতেছে? এটা কি পাকিস্তান ও বাংলাদেশ কি এটা এগ্রি করতেছে তাবলিগ জামাতের লোকেরা বাংলাদেশে পাকিস্তানে চোরাকারবারি করতেছে? এই তো আমাদের তাদের সাথে লেনদেন তো এইটা। আমাদের কয়টা ট্রাভেলার ইয়াতে পাকিস্তানে যায়? দুইটা ফ্লাইটে ধরেন, একটা প্লেনে 300 জন, ধরেন 300 জন হলো, সপ্তাহে 300 জন 600 জন যাচ্ছে। এর কি চোরাকারবারি করবে? এই যে 600 জনটা তো এমনি আপনি ফিজিক্যালি চেক করতে পারেন, এর লেগে চুক্তি লাগে? এর মধ্যে 2 নাম্বারই আছে। কারণ আমি দেখেছি, একদম লিটারালি আমি পড়েছি, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তার সাক্ষাৎটা ছিল সৌজন্য সাক্ষাৎ, অফিসিয়াল সাক্ষাৎ না। তাহলে একটা লোক আসলো, চুক্তি করলো,
স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এটা একটা সৌজন্য সাক্ষাৎ, এটা অফিসিয়াল সাক্ষাৎ কেন? একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছে, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার সাথে অফিসিয়ালি সাক্ষাৎ করলো না, এটা আশ্চর্যজনক ব্যাপার না? দের ইজ সামথিং রং ইন ইট, দের ইজ সামথিং এলস ইন ইট। অন্য কোনো ধান্দা, অন্য কোনো ব্যাপার। দেখেন এই এর সাথে করে জঙ্গি এনা বাংলাদেশে রেখে গেল কিনা, কারণ তার তার সে যে প্লেনে আসছে সেই প্লেনটা তো আপনি চেক করেন নাই, কারণ আমরা তো এখন তাদের পাসপোর্টও লাগে না শোনা যায়। হুম। তাদের দেশ থেকে তাবলিগে আসতে হলে প্লেনে উঠলেই হয়। এগুলো মানুষ বলে আর কি, আমি বিশ্বাস করতে চাই না। তো এই ইন্টারেস্টিং। ট্যুরটা কোনোভাবেই স্বাভাবিকভাবে দেখার কারণে, তবে হ্যাঁ এই ট্যুরের সময় এমন একটা সময় সেই ট্যুরটা করেছে, যদি আপনি ওই যে বলে না মানে সাদা চোখে দেখতে চান, তাহলে সাদা চোখেটা কি, এ কিন্তু আবার পিসিবির চেয়ারম্যান, সে হয়তো ক্রিকেট খেলাই দেখতে আসছে, ক্রিকেট খেলা দেখতে এসে তার লট বহন নিয়ে আসছে, বাংলাদেশ সরকার তার খরচ বহন করে, এখানেও বাংলাদেশের লস, পুরা খরচ বাংলাদেশের, হোটেলে থাকছে বাংলাদেশের টাকায়, তার রক্ষী বাহিনী সে নিয়ে আসছে, বাংলাদেশে বিশ্বাস করে না, সেগুলোরও খরচ বাংলাদেশ দিচ্ছে, খাওয়াইতে হয়েছে, থাকতে দিতে হয়েছে, ঘুমানোর জায়গা দিতে হয়েছে, বেড়ানোর জন্য গাড়ি দিতে হয়েছে। এগুলো তো তারা প্লেনে করে নিয়ে আসে নাই, আসছে যে হোটেলটা প্লেনে করে নিয়ে আসছে, আনে নাই তো, খাবারটা প্লেনে করে নিয়ে আসছে, আনে নাই, তার এখানকার যে ভেহিকেলগুলো আনছে এগুলো আনে নাই, এখানকার যে ভেহিকেলগুলো তেল খরচ হচ্ছে সেটা আনে নাই, সেগুলো সব বাংলাদেশে খরচ হচ্ছে। তো বাংলাদেশ কেন এটা করলো, দ্যার সামথিং এলস। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কেন এরকম করে বললেন যে এটা একটা সৌজন্য সাক্ষাৎকার ছিল, কেন? সামথিং এলস। এই জন্য আমি ওই সামথিং এলস এর মধ্যে ফেলা রাখছি, একমাত্র ইনভেস্টিগেটিভ জার্নালিজম যারা করেন তারা এটা বের করতে পারবেন, প্লাস বাংলাদেশের গোয়েন্দারা এটা প্রকাশ করতে পারেন। আশা করি তারা এটি করবেন। অনেক অনেক ধন্যবাদ সাইফুল আলম ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আপনার শেষ বক্তব্য শুনে আজকের শোটি এখানে শেষ করতে চাই। আমার শেষ ওকে, ধন্যবাদ সবাইকে, সবাই যে যেখানে আছেন সেখানকার শুভেচ্ছা, বাংলাদেশে ভারতে যারা আছেন তাদেরকে রাতের শুভেচ্ছা। তো একটা কথা এতদিন পর্যন্ত আমি বলতাম যে ইউনুসকে ছাড় নয়, ইউনুসের এই জঙ্গি বাহিনীকে ছাড় নয়, যেখানে পাবে তাদের হ্যাকলিং করবে। কেন করবেন? সেটা হলো আমাদের দেশটাকে কেন এইভাবে ধ্বংস করলো তারা। পাশাপাশি নতুন আরেকটা প্রসঙ্গ এসছে, বাংলাদেশে যে হামের সংক্রমণ হয়ে যে আসাদ আপনিও বলেছেন যে মাত্র 500 হলো অফিসিয়াল মানে হলো এটা হসপিটালে আসছে, হসপিটালে একটা ক্যালকুলেশন, কিন্তু যারা গ্রামে গঞ্জে যারা মারা যাচ্ছে তাদের হিসাব কই? যারা বিভিন্ন ক্লিনিকে মারা যাচ্ছে তাদের হিসাব কই? যারা সামান্য গ্রাম ডাক্তারের হাতে মারা যাচ্ছে তারা কই? এখানে হাজার হাজার মারা গেছে, কিন্তু যেটা আপনি 500টা হলো অফিসিয়াল ফিগার, কিন্তু হাজার, কারণ ওই যে জাবর কাটা জাবের সেও কিন্তু বলছে যে তাদের কাছে তথ্য আছে, কিন্তু 50,000-এর মতো আক্রান্ত হয়েছে। বাংলাদেশ সরকার কিন্তু এই কথাগুলি বলে না, ওরা কিন্তু ফাঁস করছে তথ্যটা যে 50,000-এর উপরে আক্রান্ত, তাহলে আপনার 500 জন মারা গেছে। তো এই হামের কারণে যারা মারা গেছে, এই হামের জন্য যে শিশুগুলি মারা গেছে, এর জন্য কারো দায় মুক্তি হবে না, এবং কারো দায় মুক্তি যেন না হয় সেজন্য সবাইকে সোচ্চার থাকতে হবে যে এর জন্য যারা দায়ী, ইউনুস থেকে শুরু করে ইউনুসের যা সরকার, পরবর্তী যে সরকার, যারাই দায়ী হবে প্রত্যেককেই এই বিচারের আওতায় আনতে হবে। অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। জি, প্রিয় দর্শক আপনাদের ধন্যবাদ আপনার শেষ পর্যন্ত দেখার জন্য। যদি মনে করেন শেয়ার করা উচিত, আপনার বন্ধু পরিবারের সদস্য তাদের কাছে শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন। লাইক করলে কি হয় যে আমাদের এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছায়। খারাপ লাগলে ডিসলাইক করতে পারেন এবং কমেন্ট করে আপনার মতামত এখানে যেরকম দিচ্ছিলেন পরবর্তীতে আপনারা পরে যারা দেখছেন কমেন্ট করবেন, এবং যদি কোনো সাজেশন থাকে সেটা দেবেন, কোনো বিষয়ে আপনার ভিন্ন মত থাকলে সেটাও জানাবেন, সেই অনুরোধ রাখছি।